হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি খুবই রোমান্টিক, তাই কেউ মিস করো না। পাশের বাড়ির আন্টির মেয়ে আমাদের বাড়িতে আসার পর থেকেই আমি অদ্ভুত এক অস্বস্তি অনুভব করছিলাম। প্রায় গভীর রাত, হঠাৎ আমার তৃষ্ণা পেয়েছিল। আমি পানির খোঁজে রান্নাঘরে গেলাম। পানি খাওয়ার পর যখন আমি নিজের ঘরে ফিরছিলাম, তখন আমার চোখ আচমকা ড্রয়িং রুমে থাকা সোফার দিকে পড়ে গেল। সেখানে আন্টির মেয়ে প্রিয়া ঘুমিয়েছিল। রাতের নরম আলো তার চেহারা যেন অন্যরকম লাগছিল। তার লম্বা চুল গাল ছুঁয়ে পড়ছিল, যা তাকে অপসরার মতো দেখাচ্ছিল। সে ঘুমের মধ্যে বারবার তার চুল সরানোর চেষ্টা করছিল। তার প্রতিটি নড়াচড়া, তার মৃদুশ্বাসের শব্দ এবং তার মুখের প্রশান্তি সবকিছুই যেন এক রহস্যময় অনুভূতি তৈরি করছিল। প্রিয়ার সরলতা আমাকে এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য করেছিল। আমি নিজেকে সময় করার চেষ্টা করছিলাম, কিন্তু সেই রাতে প্রিয়ার সৌন্দর্য যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। বাইরে কৌশলধারে বৃষ্টি আর বিদ্যুতের গর্জন আমার মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছিল। প্রিয়া তখন সোফায় শুয়ে, আর আমি তার মুখের সরলতা ও সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। তার মুখের উপর এলোমেলো চুলের লট তাকে আরও বেশি মোহনীয় করে তুলছিল। ঠিক তখনই এক তীব্র বিদ্যুৎ চমকালো, আর প্রিয়া ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। তার সেই হঠাৎ ছোঁয়া যেন আমাকে ভেতর থেকে নাড়া দিয়ে গেল। আমি আর কি করতাম? আমি তো একজন পুরুষ, আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। সেই রাতে প্রিয়াকে, আমার নাম ঈশান, আমি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। আমার বিয়ে হয়েছে ৩ বছর আগে। আমার স্ত্রী অনিতা এখন গর্ভবতী এবং আমরা আমাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছি। অনিতা দেখতে খুবই সুন্দর এবং তার প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। এখন তার গর্ভাবস্থার ৮ম মাস চলছে, তাই তার এবং আমাদের অনাগত সন্তানের স্বাস্থ্য আমার প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিককালে আমার স্কুল থেকে আমার বদলির আদেশ এসেছে। এই পরিবর্তন আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার ইঙ্গিত দেয়, কিন্তু সেই রাতে যা ঘটেছিল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার স্কুল থেকে বদলির চিঠি এসে গেল। আমি নতুন জায়গায় যেতে হবে, কিন্তু এই অবস্থায় অনিতাকে একা রেখে যাওয়া একেবারেই সম্ভব ছিল না। আমি আমার শ্বশুর শাশুড়িকে ডেকে বিষয়টি জানালাম। অনেক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো যে এই সময় অনিতাকে তার বাবার বাড়িতে পাঠানোই সবচেয়ে ভালো হবে, যাতে তার ভালোভাবে যত্ন নেওয়া যায়। অনিতা বাবার বাড়িতে চলে যাওয়ার পর বাড়িতে একা থাকার অভিজ্ঞতা আমার জন্য খুবই কঠিন হয়ে পড়েছিল। বাড়ির ছোট বড় সমস্ত কাজ আমাকে একাই সামলাতে হচ্ছিল। ঠিক তখনই পেছনের গলিতে থাকা আমার এক দুঃসম্পর্কের আন্টি এবং তার মেয়ের সঙ্গে আমার আলাপ হলো। কিছুদিন আগে আমার মামার মৃত্যুর কারণে বাড়িতে অনেক আত্মীয় স্বজনের আনাগোনা ছিল। একদিন আন্টি আমার বাড়িতে এসে জানতে চাইলেন, তোমার স্ত্রী কোথায়? আমি সবকিছু খুলে বললাম। কথোপকথনের সময় আমি আন্টিকে জানালাম যে বাড়ির কাজকর্ম সামলানোর জন্য আমার সাহায্যের প্রয়োজন। একটা শুনে আন্টি বললেন, তোমার গৃহকর্মীর দরকার নেই, আমি তো আছি। যতদিন তোমার স্ত্রী ফিরে না আসে আমি তোমার দেখাশোনা করব। আন্টির এই প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, কারণ এতে আমার অনেকটাই সুবিধা হবে। আমি ভেবেছিলাম তার এই সহযোগিতার জন্য তাকে কিছু অর্থ দিয়ে ধন্যবাদ জানাবো। পরের দিন থেকেই আন্টি বাড়ির কাজে সাহায্য করতে শুরু করলেন। অনিতার অনুপস্থিতিতে আন্টি আমার বাড়িতে নিয়মিত আসতে শুরু করলেন। তিনি আমার খাবার দাবার ও অন্যান্য কাজকর্মের দায়িত্ব নিলেন। সবকিছু সুন্দরভাবে চলছিল, কিন্তু হঠাৎ একদিন আন্টি আমাকে জানালেন, ঈশান, আমাকে কয়েকদিনের জন্য আমার এক বান্ধবীর গ্রামে যেতে হবে। তার মেয়ের বিয়ে সম্ভবত কয়েকদিন লাগবে, তবে তুমি চিন্তা করো না, আমি আমার মেয়েকে তোমার সাহায্যের জন্য দেব। সে তোমার খেয়াল রাখবে এবং বাড়ির কাজ করবে। প্রথমে আমি একটু অস্বস্তি অনুভব করছিলাম, কিন্তু কাজের চাপ এত বেশি ছিল যে আমি রাজি হয়ে গেলাম। আন্টি প্রতিশ্রুতি দিলেন যে তার মেয়ে আমার সমস্ত প্রয়োজনের যত্ন নেবে। আমি ভাবলাম, কঠিন সময় কেউ পাশে থাকলে তা তো ভালোই। পরের দিন স্কুলের ছুটি ছিল, তাই আমি একটু বিশ্রাম নেওয়ার পরিকল্পনা করেছিলাম। সকালবেলায় আমি সোফায় বসে চা খাচ্ছিলাম। ঠিক সেই সময় দরজার ঘণ্টি বাজল। আমি চায়ের কাপটি টেবিলে রেখে দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই আমার চোখ যেন স্থির হয়ে গেল, আর মনটা অস্থিরতায় ভরে উঠল। দরজার সামনে দাঁড়িয়েছিল এক অপরূপ সুন্দরী মেয়ে। তার চেহারায় ছিল নিষ্পাপ একটা সৌন্দর্য, আর তার পোশাক ছিল আধুনিক, যেন কোনো চলচ্চিত্রের চরিত্র থেকে উঠে আসা। আমি কয়েক মুহূর্তের জন্য বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল, যেন সময় থমকে দাঁড়িয়েছে। তার বড় বড় চোখগুলো কেমন জানি গভীর এক আকর্ষণ তৈরি করছিল। তার ঠোঁটের কোণে থাকা হালকা হাসিটা যেন আমার ভেতরের সব আবেগকে জাগিয়ে তুলল। আমি কথা বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে গেলাম। কি বলবো, কিভাবে শুরু করব, কিছুই মাথায় আসছিল না। তার চোখের ভাষা পড়ার চেষ্টা করছিলাম, যেন সেখানে লুকিয়ে আছে অনেক অজানা গল্প। এই মেয়েটির উপস্থিতি যেন আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। মেয়েটি ধীরে ধীরে বলল, আমি প্রিয়া, তোমার আন্টির মেয়ে। মা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তার কণ্ঠস্বর যেন মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করল। আমার হুঁশ ফিরে আসতেই আমি প্রিয়াকে ভেতরে আসতে বললাম এবং গভীরভাবে শ্বাস নিলাম। আন্টির মেয়ের কথা শুনেছিলাম আগে, কিন্তু এই প্রথম তার মেয়েকে দেখলাম। রিয়া ঘরে ঢুকে চারদিকে
একটু তাকালো, তারপর আমার দিকে ফিরে বলল, আপনি কি কাজগুলো করতে বলবেন? আমি তাকে বসতে ইশারা করলাম এবং ধীরে ধীরে বাড়ির কাজগুলো কিভাবে করতে হবে তা বোঝাতে শুরু করলাম। বুঝিয়ে দেওয়ার সময় আমি লক্ষ্য করলাম সে খুবই বুদ্ধিমতী এবং কাজগুলো দ্রুত বুঝে নিচ্ছে। তবে আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করলাম, প্রিয়া, তুমি তো বেশ বড় হয়েছ, তাহলে এ ধরনের শর্ট ড্রেস কেন পরেছ? আমার প্রশ্ন শুনে সে কিছুটা অবাক হলেও মুচকি হেসে বলল, এখনকার দিনে শহরে এমন পোশাকই পরা হয়, আর আমি বেশিরভাগ সময় ইতেই থাকি, বাইরে যাওয়া হয় না। কিন্তু মা বলেছিলেন তোমার সাহায্য করতে হবে, তাই এখানে চলে এলাম। তার সহজ সরল উত্তর আমাকে কিছু বলার সুযোগ দিল না। আমি চুপচাপ বসে রইলাম। প্রিয়া ঘরের কাজ শুরু করে দিল এবং খুবই আন্তরিকভাবে সবকিছু পরিষ্কার করতে লাগলো। আমি তাকে এক দৃষ্টিতে দেখছিলাম। তার কাজের প্রতি মনোযোগ দেখে আমি ভাবলাম, এত সুন্দর এবং তরুণ মেয়ে হয়ে কেন সে এত পরিশ্রম করছে? আমার মনে হঠাৎ আন্টির প্রতি একটু ক্ষোভ জাগলো। আমি মনে মনে ভাবলাম, আন্টি কেন তার মেয়েকে এমন পোশাক পরতে দেয় না এবং এতদিনে কেন তার বিয়ে হয়নি? কিছু ক্ষণ পরে আমি প্রিয়ার কাজের প্রতি মনোযোগ সরিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমার মনে জমে থাকা প্রশ্নটি আর চেপে রাখতে পারলাম না। আমি প্রিয়াকে জিজ্ঞেস করেই ফেললাম, প্রিয়া, তোমার এখনো বিয়ে হয়নি কেন? প্রিয়া কিছুক্ষণ নীরব রইল, তারপর হালকা হেসে বলল, বিয়ের জন্য তো অনেক টাকা প্রয়োজন, মা একাই সবকিছু সামলান, সংসারের সব দায়িত্ব তার উপর। এ অবস্থায় বিয়ের কথা ভাবার সময় বা কোথায় তার কথাগুলোর মধ্যে এক ধরনের চাপা বেদনা ছিল, যা আমি স্পষ্টই অনুভব করলাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, প্রিয়া, তুমি এত সুন্দরী, যে কোনো ছেলেই তোমার মতো মেয়েকে বিয়ে করতে চাইবে। তোমার বিয়ের জন্য টাকা কোনো বড় সমস্যা হওয়া উচিত নয়। কিন্তু প্রিয়া আমার কথার কোনো উত্তর দিল না। তার চেহারায় এক ধরনের অদ্ভুত শান্তি ছিল, যা আমাকে আরও বেশি চিন্তায় ফেলে দিল। প্রিয়া আমার বাড়িতে প্রতিদিন আসতে শুরু করল। সে এমন সহজ সরলভাবে এবং মন দিয়ে কাজ করত যে অল্প সময়ের মধ্যেই তার প্রতি আমার একটা বিশেষ টান অনুভব করতে লাগলাম। তবে কিছুদিন পরে আমি তার আচরণে একটু অদলবদল লক্ষ্য করলাম। একদিন আলাপের সময় প্রিয়া হঠাৎ আমার স্ত্রী সম্পর্কে প্রশ্ন করতে শুরু করল। আমি কোনো দ্বিধা ছাড়াই তাকে সবকিছু জানিয়ে দিলাম। আমার কথা শুনে প্রিয়ার মুখে অদ্ভুত এক আনন্দের ছাপ ফুটে উঠল। তার চোখ মুখে যেন একটা আলাদা উজ্জ্বলতা দেখা দিল। মনে হচ্ছিল সে খুশি এই ভেবে যে অনিতা আরও কয়েক মাস বাড়ি ফিরছে না। এরপর থেকে প্রিয়ার আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল। সে শুধু কাজ করেই ক্ষান্ত থাকত না, বরং প্রতিদিন আমার জন্য নতুন নতুন রান্না করত। তার রান্না এতই সুস্বাদু হতো যে মনে হতো সে সত্যিই মন দিয়ে কাজ করছে। যদিও আমি এসব বিষয়কে তার দায়িত্বের অংশ হিসেবে উপেক্ষা করতাম, কিছুদিন পরে আমি লক্ষ্য করলাম প্রিয়া আমার পছন্দকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। সে এমন পোশাক পরত যা আমার ভালো লাগে এবং আমার ছোট ছোটগুলো বুঝতে চেষ্টা করত। আমি তাকে কয়েকবার বলেছিলাম, প্রিয়া, তোমার কাজ যতটুকু বলেছি ততটুকুই করো, এর বেশি করার দরকার নেই। কিন্তু সে কখনোই আমার কথা শুনত না। ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম প্রিয়া যেন আমার স্ত্রীর মতো আচরণ করছে। সে মাঝে মাঝে আমার সামনে শাড়ি পরে আসতো, যা আমাকে হতবাক করত। তার ব্যবহার ক্রমেই জটিল হয়ে উঠছিল। সত্যি বলতে শাড়িতে প্রিয়া অপসরার মতো লাগতো। তার সৌন্দর্য আমাকে ধীরে ধীরে আকর্ষণ করতে শুরু করেছিল। কিন্তু মনের এক কোণে অনিতার স্মৃতি আমাকে সবসময় সতর্ক করত। মনে হচ্ছিল ভালোবাসা আর অপরাধবোধের মাঝখানে আমি হারিয়ে যাচ্ছি। প্রিয় তার চুলে গোলাপ লাগাতে শুরু করেছিল। তার চুল থেকে গোলাপের মৃদু সুগন্ধ ভেসে আসছিল, যা পুরো ঘরটিকে সুরভিত করে তুলছিল। সে যখনই আমার কাছাকাছি আসতো, সেই সুগন্ধ যেন আমাকে আবিষ্ট করে রাখত। আমি চোখ বন্ধ করলেই তার মুখের ছবি ভেসে উঠত, আর মনে হতো আমি এক রঙিন স্বপ্নে জগতে হারিয়ে গেছি। প্রিয়ার হাসি ছিল মায়াবী, যেন কোনো রহস্য লুকিয়ে আছে সেখানে। তার চোখের দিকে তাকালে মনে হতো তারা কিছু বলতে চাইছে, কিছু না বলা কথা, যা আমার হৃদয়কে নাড়া দিয়ে যাচ্ছিল। আমি নিজের মনকে শান্ত করার চেষ্টা করছিলাম, কিন্তু তার উপস্থিতি যেন সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। প্রিয়ার এই পরিবর্তিত রূপ আমাকে ক্রমশই বিভ্রান্ত করে তুলছিল। মনে হচ্ছিল আমি এমন এক অনুভূতির দোলাচলে আটকে পড়েছি যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। একদিন আমি প্রিয়ার সঙ্গে কথায় কথায় তার মায়ের বিষয়ে জিজ্ঞাসা করলাম। আমি বললাম, প্রিয়া আন্টি কবে ফিরবেন? প্রিয়া একটু থেমে জবাব দিল যে বিয়ের জন্য মা গ্রামে গেছেন, সেই বিয়েটা এখনো হয়নি, হয়তো আরও কিছুদিন লাগবে। তার কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। এই সময় প্রিয়ার আচরণ এবং তার প্রতি আমার অনুভূতি আমাকে ভাবতে বাধ্য করছিল। প্রিয়া জানাল যে তার মাকে আরও কিছুদিন গ্রামে থাকতে হবে। আমি বললাম, ঠিক আছে, তবে মাকে বলো যেন তাড়াতাড়ি ফিরে আসো। তার জবাব আমার কাছে ঠিকঠাক লাগলো, কিন্তু এরপর থেকে প্রিয়ার আচরণ যেন আরও বদলে গেল। প্রিয়া এখন প্রতিদিন শাড়ি পরে আসতো, শাড়ির সঙ্গে তার চুলে গোলাপ লাগানো থাকতো, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। সে ঘরের কাজ এমনভাবে করত যে মনে হতো এটা শুধু কাজ নয়, বরং আমার কাছে আসার একটা চেষ্টা। তবে তার এই পরিবর্তন সত্ত্বেও আমার মনের একটা বড় অংশ অনিতার কথা মনে করিয়ে দিত। অনিতার সরলতা, তার প্রতি আমার দায়িত্ববোধ, সবকিছুই আমাকে সবসময় সচেতন রাখত।
প্রিয়ার এই ব্যবহার আমাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম আমার এই অবস্থান ঠিক কিভাবে সামলানো উচিত। প্রিয়ার প্রতি আমার অনুভূতিগুলো সবসময় আমাকে তার ব্যাপারে ভুল চিন্তা থেকে বিরত রাখত। একদিন আমি প্রিয়াকে বললাম, তুমি যদি সম্পূর্ণ পোশাক পরে আসতে তাহলে ভালো হতো। আমি ছোট পোশাকে তোমার সামনে কিছুটা অস্বস্তি অনুভব করি। তবে প্রিয়া আমার এই অনুরোধকে খুব একটা গুরুত্ব দিল না। সে সবসময় আত্মবিশ্বাসে পূর্ণ থাকে, যেন তাকে কেউ থামাতে পারবে না। তার আচরণ ও পোশাকে এমন একটা আত্মপ্রত্যয়ের ঝলক থাকত, যেখানে নিজের জন্য সে কোনো সীমাবদ্ধতা দেখতে পেত না। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা আমার পুরো জীবন বদলে দিল। আমি আজও সেই দিনের কথা মনে করে অবিশ্বাসে ভুগি। সেদিন প্রিয়া তার প্রতিদিনের মতো সেদিন সব কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। সে ঠিক তখনই আচমকা মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টিটা এতটাই প্রবল ছিল যে বাইরে বের হওয়া একেবারে অসম্ভব হয়ে পড়েছিল। প্রিয়ার কাছে ছাতাও ছিল না, আর তার বাড়ি ছিল অনেক দূরে। পরিস্থিতি দেখে আমি তাকে বললাম, প্রিয়া, আজ রাতটা তুমি এখানেই থেকে যাও, এত প্রবল বৃষ্টিতে বাইরে যাওয়া নিরাপদ নয়। সে প্রথমে একটু দ্বিধায় পড়েছিল, কিন্তু পরে আমার কথা